এই যে শুনছেন? কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া। এই যে শুনছেন? এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে, আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়ার অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখে ধরা পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটা মেলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখে মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কী যেন আওড়াতে চাইল। মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটার সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ের কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে নিজের জীবন মরণ সমস্যা নিয়ে, সেদিকে লোকটির খেয়াল নেই। অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটার মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচলে লোকটার কপাল চেপে রেখে আগের ন্যায় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কী করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টি ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটার কথায়। সুগার সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেঁটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের ওপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাদিনটা কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনে উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দরুন সবাই পুনরায় ব্রাহ্মণ বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। কিন্তু পথমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝল গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ারও পাংচার। এই জন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলে 2টো রুম বুক করল। একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনেদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হাত থেকে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটিই বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটির খানিকটা স্বস্তি হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ের কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভড়কালো।
হতবিহ্বল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনে দেখা মিলল ওর ছোট্ট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়, আমাদের জন্য তারা জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাইরের আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড় ঝাপটার বাতাস বইছে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ের কথাগুলো। দুর্বলতা চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে। মায়ের নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে কান্না আসে। আচ্ছা মতন ফেঁসে গেছে সে। না নিজে একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাও বেশ খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়। প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সেই জায়গাটার নামও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল। তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সে রাস্তা বন্ধ, কারণ এখানে কোনো কিছুই মায়ার পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতে আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল, তখন মায়া কি করবে? ভয়ের তো মায়া মুখে তুলে আশেপাশে পর্যবেক্ষণ করল। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারোর কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কান চেপে কোনো মতে ধরে বসাতে চাইল। দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ের কাঁধের ওপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির বাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করল। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ধিমে হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতার নিচে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তত্তর করে। আঁতকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুঁজল। লোকটিকে ধরে দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখল মায়া হাইটে লোকটির কাঁধ সমান, তখন তারপর আবার লোকটির ওজনও মায়ার সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটার পুরোপুরি নাগালই না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো, অন্তত লম্বা জোরে না হয় লোকটাকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝে পুনরায় আঁতকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ের কান চেপে নিজের ভর ফেলছে মায়ের ওপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হচ্ছে তাকে। মায়া তত্তর করে কেঁপে উঠে বাঁধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ের ওপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই তখন যদি মায়া দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটাকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায়, তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া। তাই নিজের কাঁধের ওপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো সে। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেই হারিয়ে
হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোয়। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পথ দিয়ে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবতীকে সাহায্য করতে মনে বাঁধলেও মুখে কিছু না বলে মানবতার খাতিরে বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ার কান থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাঁধল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়া আর রক্তাক্ত লোকটির অবস্থা থেকে বেঁকে বসলো, সাহায্য করতে দ্বিমত জানালো। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেলের রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাইছে ওনার ছেলের মাধ্যমে। এমনটা ওনার চিন্তাভাবনা এঁটে বসেছে মনের মধ্যে। চিন্তাভাবনা অনুযায়ী মায়াকে এক ছুট কথা শুনিয়েও ফেলেছে এইসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটির এইসব বিশ্লেষণ করার পেছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটি ইন করা শার্ট প্যান্টের ভেতর থেকে বেরিয়ে আসা জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনে মায়াদের নিয়ে। বৃদ্ধ লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করতে গিয়ে মায়ের গায়ের শাড়িটা অগোছালো, সাথে সাথে রক্তের লাল দাগ ছড়িয়ে আছে সমস্ত শাড়ির জায়গায় জায়গায়, এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকেই লোকটার রক্তে ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটার সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনে বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসেবে বেশ পরিচিত। তিনি শুধু ওই এলাকার ছেলেমেয়েদের বিয়েই নয়, বরং আশেপাশে 5 এলাকার মানুষের বিয়ে দিয়েও থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। তিনি এই ঝড়ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটা ঠিক হবে না। এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলেমেয়েদের সাহায্য করবে, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো মায়ার রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারে ঘোরে কারোর চেহারায় স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগছে ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটির আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভেতরে যেতে। ওদের ভেতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব। পেছন পেছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুইয়ে দিতে পিত্তে চমকে উঠল হাফেজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটিকে দেখেই তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করে উঠল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তি পেল। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া মন্ত হয়ে
ঠাঁই বসে রইল অচেনা লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কী সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনো অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও। তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো, নোংরামি তো ভুলেও না। মায়া দু হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসল। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে, নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়ার ভয়, ডর, টেনশন, আতঙ্ক সব কিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পেছন পেছন হালকা পাতলা গঠনের আরও একটা ছেলেও প্রবেশ করল, বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব তার। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তো তাই মনে হলো মায়ার। কাজী মোল্লা সাহেব হাতে মোটা এক করে রেজিস্ট্রি খাতা বুকে চেপে মায়ের সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বলল হাফেজ সাহেব, সুমন, যা তো দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করল সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ের সম্মুখে। শব্দ করে গলা খাঁকড়িয়ে মায়ের উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে, আমার ঘর পবিত্র ঘর অপবিত্র করেছ। তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কলিমা পড়িয়ে। আমার কাছে মিথ্যা সুযোগ নেই। তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে এসেছো এখানে। আর এই মেয়ে, তুমি যেই ছেলের সঙ্গে ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝেই বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারোর আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি যখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এই জন্য বলছি, আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশি সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নেবে, বুঝেছো মেয়ে? চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ার দিকে কাজী সাহেব। মনোভাব অত্যন্ত শক্ত ওনার। বিরক্তির সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শোনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তারপরও পাপটা মেনে নেবে না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করা কি পাপ নাকি? কারোর উপকার করা তো নেকির কাজ, তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়ার হঠাৎ কান্নায় ধমকে উঠল কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল, মুখের ভেতর শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনে জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতি ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানা নেই। অতিরিক্ত ভয় পেলে মায়া শুধু বুক ফেটে কান্না আসে। এখনও তাই আসে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসল। কাজী সাহেব কলিমা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধবেহুশ ছেলেটিকে কবুল বলতে বলল, তখন ছেলেটি ওই অবস্থার ঘোরের মাঝেই 3 কবুল বলে ফেলল। মায়েদের বিয়ে সম্পূর্ণ হলো, কিন্তু মায়া একটা জিনিস
লক্ষ্য করল কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটির থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞেস করল না, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকে ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সব কিছু লিখে নিয়েছেন কাবিননামায়। মায়া পরিবারের কথায় জিজ্ঞেস করল। মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল, ব্যাস। মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আড়িয়ে কাবিননামায় নিজেদের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটা চোখ বুলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটা কি নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পিছিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতেই পারছে না নাকি লেখা আছে তাতে। মায়া নামটা ভালো করে পরখ করতে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ার ছোট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। সেই দিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সেও কাবিননামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতাপত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়াদের কিছু খাওয়ার জন্য। রাতের প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটা চেপে বিষণ্ণ হৃদয় নিয়ে অন্ধকারাচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন শিটের জানলা দিয়ে মায়া। ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাঁধ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত, সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটা বাড়িওয়ালা ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোনটা নিয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটা দিয়ে সাহায্য করেছিল মায়াকে, কিন্তু মায়ের ভাগ্য সহায় হলো না। সেই মধ্যরাত থেকে এক নাগাড়ে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ, বারবার নট রিচেবল আসছে। মায়া কান্নার বেগ বাড়ে, ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকায়। নাম ধাম পরিচয় কিচ্ছু জানে না মায়া, অথচ এই লোকটা নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ের আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটা 100% নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবেই বা কীভাবে? লোকটা সজ্ঞানে থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করল। মায়ার মতো করে সেও মায়ের নাম ঠিকানা জানে না, এমনকি মায়াকে হয়তো চোখের দেখাটা পর্যন্ত দেখেনি। হুঁশ ফেরার পর লোকটাকে মায়া কী বলবে? বলার মতো কি আদেও কিছু আছে মায়ের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ের সাথে খারাপ আচরণ করে, তখন কি করবে মায়া? ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করল। যাওয়ার আগে কি মনে করে স্বামীর নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যেই লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমোচ্ছে সে। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল, 3:40, প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করল লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার, এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায় মায়া, চলে গেলে তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগে আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনি লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। এরপর আবার মায়ের সম্পর্কে সে কিছুই জানে না।
এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজে পাওয়া সম্ভাবনা নেই। স্বস্তি মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ার কলটা রিসিভ করেছে। মায়ের কল তার ভাই রিসিভ করে ভোর 6:56 দিকে। তখন প্রায় ভোর ধরণীর বুকে। উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎ পালালো খোলা জানলা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অচেতন স্বামী ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢোকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল, মেয়েটা কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনি হ্যাং হয়ে আছে। তার উপর আবার অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারোর খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সে উত্তর করল না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথা পৃষ্ঠে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটি চোখ আড়িয়ে নিজের সামনে থেকে মায়ের রেখে যাওয়া বাটন ফোনটা হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ের খোঁজ করে বলল, তোমার সাথে মেয়েটা কোথায়? ফোনটা হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে। কিসের মেয়ে? অপকটে সোজাসাপটা উত্তর করল কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞেস করছি। সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মন্ত থেকে মনে করার চেষ্টা করল আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবদারি মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতা ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে। অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দেবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অপকটে উত্তর রে বলল, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল সরিয়ে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্য জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেবের বারবার তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গুজতে গুজতে বলল, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠল কাজী সাহেব। তিনি চেনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনো খান পরিবারের কাউকে জড়াতে শোনেনি কখনো। এমনকি এই রিদ খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছু বদনাম শোনা যায়নি কখনো। তিনি মনে করে খান বাড়ির মানুষেরা আর যেমনই হোক না কেন, তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দেবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতে রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটা তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়ায় সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এই জন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবলো হয়তো রাতে হৃদের সাথে মেয়েটার দেখা হয়েছে। কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল না। এত বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই বিধায়
তার চলে যাওয়া উচিত মনে করে। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দেয়। তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করল। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতে এক আসমান সমান বিস্মিত হয়ে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্তি বোধ করল এমন হুটহাট অপ্রত্যাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটা তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বইয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে এলোমেলো ভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বইয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়ে স্মরণে গেঁথে নিল। তবে বইয়ের আনাড়ি হাতের লেখা দেখে হৃদের কপালের কুঞ্চিত ভাঁজ আরও গাঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো তারা? গডস নো। সদ্য বিয়ে হওয়া বইয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে গা ভাসানোর মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না, আর না মায়ের খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতো পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলো তাই। দুজনে কারোর মাঝেই তাদের বিয়ে নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সামনে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ কারোর কাছে বলার প্রয়োজন মনে করেনি, আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষ দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই। আমার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেইবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম। দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বরের 1 তারিখে আমার ফাইনাল পরীক্ষা ছিল, আর নভেম্বরের 2 তারিখে ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র 1 মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন, ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টা মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিলাম সেইবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য। হয়েছিলও তাই। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল 2017-তে, আমার 16তম জন্মদিনে। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটার সাথে। চেনা নেই, জানা নেই, তারপরও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুর টাইপের বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে আমি তাদের বুঝিয়ে বলতে পারতাম, আসলে আমরা সত্যিই বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টে কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সাথে, যার নাম পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে, তার সাথেই আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে। উফ, সেই পরিস্থিতির কথা ভাবলেই গা শিউরে ওঠে। আমার জীবনে আমার এত জটিল আর স্মরণীয় মুহূর্তে দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি। আচ্ছা যাক, যাই হোক, এইবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতের আঁধারে রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দেখেছি সেই রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যেই বাসায় বিয়ে দেওয়া হয় সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না। সে রাতে বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল, সেই জন্য মূলত কারেন্ট ছেড়ে
ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধমকি, আবার অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন, সব কিছু মিলিয়ে আমার অবস্থা যা তা বলা বাইরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি। মানে সোজা কথা, ভুলে গেছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি, তাকে মনে রাখতে চাই না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম। এই জন্য সেই দিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না, মস্তিষ্কে শুধু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটা বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে, ওইটুকু আর কি। ফ্রিতে তো লোকটা নামও জানি না যে স্মরণে রাখবো বা খুঁজে বার করব। কি এক বিয়ে হলো আমার! হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও আমার জীবনে এক নতুন মোড় নেয়। নবম শ্রেণী পাশ করলাম, 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিলাম। রেজাল্টও বের হলো, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করেছি। 2019-এর দিকে কলেজে উঠব। যথারীতি আমার কলেজে ভর্তি হওয়ার চিন্তাটাও আমার বাপ ভাইয়ের ওপর ছিল বরাবরের মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে আমাকে, এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামাইনি। আমার সাথে অবশ্য এক দলে জুইও আছে। ওকেও আমার ছোট চাচা আমার সাথেই ভর্তি করাবে, যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি, পড়াশুনো একত্রে করেছি, সেহেতু আমাদের আলাদা করা কারোর চিন্তাতে আপাতত ছিল না। তাই সহপাঠী হিসেবে জুইকে পাবো এটাও নিশ্চিন্ত ছিলাম আমি। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ের ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তীতে সময় যখন আমরা হোস্টেলে সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা রইল। হলোও তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়া হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার করছিল। সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। ভাইয়ার ফাইনাল লিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়ার লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আম্মুর নিজের বাড়ি। সেই হিসাবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছে ছিল আশুগঞ্জ যে কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তোলেনি। ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমায়। আমার আজও মনে আছে সেই দিনটার কথা। আম্মু আঁচল ধরে কি না কান্নাকাটি করেছিলাম। উফ, কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিদ্রূপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করলো। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বু শক্ত মন নরম হলো না। আর না আমার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাই আর
আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজের দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিটের মতো। তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটি যেত। আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করাতো টিচার হিসেবে। আর আমরা কলেজ শেষ করে বিকেলের দিকে আবার আরিফ ভাইয়ার কোচিং সেন্টারে যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে। আমি আর জুই দুজনই ছিলাম মানবিকের স্টুডেন্ট। মূলত আমার ছোট থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিধায় সেই জন্য মানবিক নিয়ে পড়াশোনা করার আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেব্বি লাগতো বলেই বাসার কাউকে না জানিয়েই নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিলাম নবম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্স বইয়ের সাথে পেরে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ দেয়। কিন্তু কে জানতো আমার এই অত্যাধিক পরিমাণ রাজনৈতিক পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। হা হা হা। আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরে ভারী পড়ে গেল। এই জন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই, সময় ব্যবধানে সেই বিষয়গুলো তোমার ওপর পড়তে বেশিক্ষণ লাগে না। সেটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। পাবারই কথা, মূলত আমি সবসময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতাম আমার রাজনৈতিক পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছেও মাঝে মধ্যে প্রকাশ করতাম বোকার মতো। আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শোন মাইয়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো আর দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তোর। আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না, শুধু প্রত্যেকের একটা করে সরকারি চাকরি আর BCS ক্যাডার জামাই পাওয়ার দিব্যি, ব্যাস এইটুকুই। শোন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নেব 6 বান্ধবী বেসরকারি বা বেকার পোলাপনের সাথে করে। কারণ অসহায় পোলাপনদের তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়া গো লাগে প্রেম করার। সেই আত্মত্যাগের প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাইয়ের বেলায় কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের BCS ক্যাডারই লাগবে বলে দিলাম, নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। আমাদের বান্ধবীদের কথার মধ্যে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো, দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়া দোয়াটা দ্রুত ক্যান্সেল কর, ওইটা বরং রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশে ঘোর বিপদ ডেকে আনা। রিক্তার যে বোকা ঘিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা বিপদে ফেলা যাবে না, তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাইয়ের দোয়া করে দে, শক্তপোক্ত, কালো বেটে অসুন্দর ভুঁড়িওয়ালা যেমনই হোক, ব্যাস মন্ত্রী হোক, তাহলেই চলবে। কিরে, তোর চলবে না? মাইশার কথায় পাশ থেকে ফোড়ন কাটতো সুমি, অতি উৎসাহে বলতো, হ মাইশা ঠিক কইছে, রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নেই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগবে না। মন খারাপ করিস না দোস্ত, যা আমরা তোর মাইশার কথায় মন্ত্রী জামাইয়ের জন্য দোয়া করে দেবনি। হ্যাঁ, তোর মন্ত্রীমশাই অসুন্দর হোক সমস্যা নেই, কিন্তু তাকে অবশ্যই রগচটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমন 2-4টে থাপ্পড় মারে ভালোবেসে। বেশ কৌতূহল করে আমার 6 বান্ধবীরা আকাশমুখী 2 হাত তুলে মোনাজাত করতো আমার জন্য, ভীষণ রকমের খ্যাপাতো আমায়। মাঝে মধ্যে বোকার মতো চেতে যেতাম আমি ওদের উল্টোপাল্টা দোয়া, আবার মাঝে মধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকতো আমায়।
এই একটা কথায় কখনো আমি চেতে যেতাম না, বরং ভালো লাগতো। পছন্দের রাজনৈতিক বলে কথা, নেতা জামাই পেলে সমস্যা কি, বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশি থাকতাম, তেমনি ভয়ে ভয়ে থাকতাম এই ভেবে যে আমার দেখা জীবনে একটাও ইয়াং নেতা ছিল না। সবগুলো নেতা ছিল কেমন বুড়ো, মোটা তাজা আর কালো ভুঁড়িওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পাইতো, বুড়ো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি? আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়েটার পরপরই। আজ বছর দেড়েক হলো আমি কাউকে বলি না আমার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলে চুপচাপ থাকতাম। বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারল না। পারবে কিভাবে? আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটা খুলে বলিনি, এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকেই দোষ দেবে। তাছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন আমি কি বলবো তাদের? আমার কাছে তো উত্তর নেই। তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কানে এইসব খবর যাওয়া মানে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া। আব্বু ভয়ে আজ পর্যন্ত আমি জুঁইয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি। ভবিষ্যতে কখনো করব বলেও মনে হয় না, কারণ আমার সেই সৎ সাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল, আর কাকেই বা সেই রাতে আমি বিয়ে করেছিলাম। আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি লোকটার নাম পর্যন্ত বলতে পারবো না। এই জন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে। তাছাড়া আমি গত ১.৫ বছরে দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথম প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে স্বামী শব্দটা নিয়ে। নাম ধাম ঠিকানা পরিচয় কিছুই জানা নেই তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল, দীর্ঘ সময়ের দূরত্বে তার আদৌ আলোর চেহারাটাও ভুলে যাচ্ছি দিনে দিনে। আমার কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন যেন থেমে গেছে অদ্ভুতভাবে। আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃঢ়ভাবে। নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামীর দেখা ইহজীবনে পাবো না বলে এটাও জানি। তারপরও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবেই দীর্ঘশ্বাস ফেললাম। আমার জীবনে ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম বিছানায় পা দুলাতে দুলাতে। বুক ভরে শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম জুঁইয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকে সেজে যাচ্ছে, থামাথামি নেই। ১ ঘন্টার বেশি হবে আয়নার সামনে মুখ বসেছে সাজতে, তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার। আজব। এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আমার। জুঁইয়ের এত দেরিতে আজ আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের ক্লাস অবশ্য আরও মাসখানেক আগেই শুরু হয়েছিল, কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডার্সদের জন্য। স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছিয়ে দিতে হয়েছে, এটা আমাদের সিনিয়রদের বলা কথা। ভাই, প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য ১ মাস কেন, চাইলে ৫ বছরও পিছাতে কোনো সমস্যা হবে না। যাই হোক সেসব কথা। কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা আমাদের দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুঁইকে নিয়ে। মেয়েটা এখনো বিরতিহীন সেজে যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে? আজব। এবার আমি বেশ চটে গিয়ে রাগী গলায় বললাম জুঁইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এইভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি কলেজে? আরিফ ভাইয়ের কাছে বিচার দেব তোর নামে, দেখিস। আমার চেতে যাওয়াতে তাড়াহুড়ো করে জুঁই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, শুধু শুধু রাগ কেন ঋতু? এই তো শেষ আমার, আর অল্প। জুঁই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে।
তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ের সাথে? আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়োয় মেকআপের জিনিসপত্র গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুই বলল, সরি বইন, এই তো শেষ আমার। চল চল দ্রুত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যাড়ায় পড়ে যাব আমরা আবার। চল চল। জুয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উঠালাম। মেয়েটা সত্যিই পাগল। এক তো নিজেই দেরি করলো, তারপর আবার সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ ভাইয়ার বাইকে চড়লাম না আমরা কেউ। যেহেতু শাড়ি পরেছি তাই রিক্সা করে সোজা কলেজ গেটে নামতেই চোখ লাগলো কলেজের ভারী প্যানেলের সাজসজ্জায়। সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী ভারী পোশাক। এই যেন এক লাল সবুজের পতাকা হয়ে আছে সবাই। আহা, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে আশেপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাদ যাইনি। জুই আর আমি দুজনেই সবুজ রঙা শাড়ি পরেছি। পার্থক্য শুধু একটাই, আমাদের শাড়িটা জামদানি, ব্যাস। ছোট ছোট পা ফেলে কলেজের গেটে ধরে ভেতরে ঢুকে বুঝলাম আমরা মনে হয় একটু বেশিই দেরি করে ফেলেছি। আমাদের আরও আগে আসার উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পেছন পেছন বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজের এরাই ভিআইপি, সেই সাথে এই কলেজের ওনার। ছাত্র জনসভায় আমি গিয়ে বরাবরই পেছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি তাই আপাতত আমাদের জায়গাটা পেছনের সারিতেই হলো। আমার হাতে ফোন নেই। জুয়ের হাতে আরিফ ভাইয়ের একটা ফোন ছিল, সেটা দিয়েই সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তি ঝেড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম গোল গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টি ভিড়ল অতিথিদের জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভেতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো আমার। 3টা গাড়ি থেকে 3জন মানুষকে বের হতে দেখলাম, ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 ঊর্ধ্ব হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে। তবে তৃতীয়জনকে চোখে দেখলাম, দেখার মতো ছিল। দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারলাম শত নারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরেই গঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে। হতে পারে, অস্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে পাকা হয়ে যেতাম। কিন্তু বিবাহিত মহিলাদের তো পুরুষদের দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গুমোট নিঃশ্বাসে সভ্য সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটা থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক 3জনকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যারেরা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পেছন পেছন সিনিয়র ভাইয়েরাও আসছেন। আমি আর ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ ওনার সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজের আসনে। আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়া কত ছোটাছুটি করছে অনুষ্ঠান সামলাতে গিয়ে। এই গরমে এক একজনের ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠের দয় লেপ্টে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথিদের দেখার জন্য অল্প স্বল্প কৌতুক ছিল আমার, কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ
পেটে গোতা খাওয়ায়। বিরক্তি নিয়ে চাইলাম পাশে। জুঁই ঠোঁট উল্টে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু, আমি ওয়াশরুম যাব, প্লিজ চল আমার সাথে। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুমে তাড়া পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিল? তখন ওয়াশরুম যায়নি কেন? মেজাজ খারাপে চাপা রাগে দাঁতে দাঁত পিষলাম। তুই কি আজকে শপথ করেছিস আমাকে শান্তি দিবি না? এমনিই তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু, চল না। আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুম যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজ শেষ করে একবারে যাব, কিন্তু তাড়াহুড়োয় এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন ওয়াশরুমের কাজ চেপে সাজুগুজু কাজ চালিয়ে যেতে পেরেছিস, তাহলে এখানেও চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই দক্ষ, সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুঁই খপ করে আমার হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু, চল না প্লিজ, বেশি এমার্জেন্সি পেয়েছে, প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বুঝার চেষ্টা করলাম। জুঁয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটা আসলেই আমাকে আজকে শান্তি দেবে না। ওয়াশরুমে বাইরে দাঁড়িয়ে আছি, হাতে জুঁয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমার ছোট ব্যাগটা ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বুড়ালাম। না, আপাতত এই দিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠের স্টেজে দিকটাতেই আছে। ওয়াশরুমের বাইরে করিডোরে এক পাশে দেওয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাক লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজলো কারোর উগ্রতা গমগমে ডাক, এই মেয়ে, এই মেয়ে, এইদিকে শোনো। সহজ সরলভাবেই ঘাড় বাঁকিয়ে তাকালাম। চোখে লাগলো আমাদের পৌরনীতি ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণে শাড়ি পরিহিত, বয়স 35, শ্যামবর্ণ, গায়ের রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছেন সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকে অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যাডামের সামনে। আমাকে দেখে ম্যাডাম তাড়াহুড়ো করে প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যাডামের তাড়াহুড়োর কথায় বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন হয়তো, তাই মিনমিন স্বরে ম্যাডামকে শুধরিয়ে বললাম, ম্যাম, আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাডাম ফের বলল, ও, তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতে এই ফাইলগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দেবে, বলবে সুলতানা ম্যাডাম দিয়েছেন, কেমন? যাও। এতক্ষণ না চমকালেও এবার বেশ বড়সড় চমকালাম ম্যামের কথায়। ফাউন্ডার স্যারের রুমে যাব মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে, আমি যাওয়া মানে নির্ঘাত ভয়। এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট মানুষ হয়ে কেন যাব? উফ, আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে ডিপ ডিপ করে। এই কাঁপাকাঁপি রোগ নিয়ে সেখানে যাব কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সবার সামনে তো, ছি, কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরও ম্যাডামের মুখের উপর না করার সাহস হলো না আমার। তাছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদব বলে ধমক লাগায়, সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজপত্রগুলো আমার হাতে তুলে দিলাম। ম্যাডাম তাড়াহুড়ো আমার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বলল, ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য। অসহায়ের মতো আমি মাথা নাড়াতেই ম্যাম দ্রুত পদে চলে গেল অফিসের রুমের দিকে। অসহায় আমি ঠোঁট উল্টে এক পলক ওয়াশরুমে বন্ধ দরজার দিকে তাকালাম। মেয়েটা সত্যিই আজকে আমাকে শান্তি দেবে না। এখনও ওয়াশরুমে বসে আছে। প্রচণ্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডার্স স্যারের দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে। বিশেষ করে অতিথি সভার সবাই
এখানে বসা, তার মানে তারা এখনও স্টেজে ওঠেনি। আমি এই প্রথম কলেজের ফাউন্ডার্সদের সরাসরি দেখলাম। দেখতেই সবাই মাশাআল্লাহ, তিনজনই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো, ওনার সবাই কি নেতার বংশধর নাকি? কি চাই? ভরাট গলায় প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নতে থতমত খেয়ে গেলাম আমি। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বললাম, স্যার আমাকে সুলতানা ম্যাডাম পাঠিয়েছেন এই ফাইলসগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পেছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরলভাবেই পেছনে ফিরেছিলাম আমি। সাহস নিয়ে ফাইলগুলো এগিয়ে দিয়েছিলাম লোকটাকে, কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তে ঠাঁই জায়গায় থ মেরে দাঁড়িয়ে পড়লাম। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল এমনটা মনে হলো। সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে আমি কোথায় দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় কোথায়? সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ঘোরের মাঝে লোকটা আমার থেকে কাগজগুলো নিজে হাতে তুলে নিল সহজভাবেই। আমি যে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেই দিকে উনি এক পলক চোখ উঁচিয়েও তাকালো না পর্যন্ত। আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজে সমস্যা আছে, নেম প্লেসের জায়গাগুলোতে ভুল, আব্বুর নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে এখানে, এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান। বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা আমাকে দেখল না, হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই। কিন্তু আমি হ্যাবলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে। তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানচ্যুত করে বলল, এই মেয়ে শোনো। অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাইছেন না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবে আমার নাম জিজ্ঞেস করে বললেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বললাম, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বলল, কি নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শোনো মায়া, এই ফাইলগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে এখানে পুনরায়। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশে লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে অপমান বোধ করলাম মুহূর্তে। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এই জন্য বারবার তাকাতে হবে। আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটার থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধ বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলে হাসি মুখখানা। বয়স ৮০-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনি জোয়ান থাকবে তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। সেটা হলো স্বচ্ছতা আর শুদ্ধ হাসি মুখ। এই হাসিতে আমিও অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম। বুঝালাম, হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়ার। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মাইয়া, তুমি ঝগড়াঝাটি কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এইসব পারতে হবে, বুঝেছ? এই যে তোমার পেছনে আমার নাতিকে দেখছো, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ
বেশ পটুক মানুষ, মুখ থেকে হাত চলে বেশিও। তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যিই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে? লোকটার মজা কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা নত করে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। জেকে ধরা লজ্জা আর অস্বস্তি নিয়েই কি করব না ভেবে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতেই আরও লজ্জায় পড়ে গেলাম বৃদ্ধা লোকটার কথায়। সাবাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি অবশ্য। বৃদ্ধ লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পেছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল সেটা বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? ওনার দাদাজান তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? হৃদ, বিহেভ ইয়োরসেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম হৃদ, আর বয়স্ক লোকটা ওনার দাদা ভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় হৃদ নামক লোকটাকে শাসাতে চাইল, কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। হৃদ নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল, আই সে গেট আউট। আর দাঁড়ালাম না। অপমানে বিনতিতে সহিত ছলছল নয়নে প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পেছনে ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। উনি তখন আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের খোঁজ ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না, তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠেছে। ফাউন্ডার্স স্যার কক্ষ থেকে বের হয়ে হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেদিন। সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছা করছিল আমার। তারপর নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো, নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি ছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছে থেকে নিতে হবে। চলবে।